অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় বিজ্ঞানের খবর থাকবে সাক্ষাৎকার, আর এভাবেই আমরা জানব বিজ্ঞানের জগতের নানা দিক। আজকে আমাদের সঙ্গে কে অতিথি থাকছেন তার কথা বলছি পরে, আগে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর। দেশে এই প্রথম ডিএনএ ভিত্তিক হাতি গণনায় 2021 থেকে 2025 সময়সীমায় হাতির সংখ্যা দাঁড়াল 22,446টি। 2017 সালের গণনায় দেশে হাতির সংখ্যা ছিল 29,964টি। হাতির সংখ্যা কমার শতকরা হার 19%। স্ট্যাটাস অফ এলিফ্যান্টস ইন ইন্ডিয়া শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদন থেকে পরিষ্কার, দেশে বিগত 7 থেকে 8 বছরে প্রায় 7,500 হাতি কমেছে। আমাদের পশ্চিমবঙ্গে 2017 থেকে 2025 সময়সীমায় হাতির সংখ্যা দাঁড়াল উত্তরবঙ্গে 676 এবং দক্ষিণবঙ্গে 194টি। উল্লেখ্য, 2017 সাল পর্যন্ত দেশে হাতির টোটাল কাউন্টিং করা হতো, অর্থাৎ হাতি দেখা মাত্র তা গণনার আওতায় চলে আসত। এবার সেই পুরনো পদ্ধতিকে বিদায় জানিয়ে সর্বাধুনিক প্রযুক্তির দ্বারস্থ হতে হয়। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। মহাকাশ সম্পর্কে মানুষের আগ্রহ চিরদিনের, আর মহাকাশের যেসব সদস্য, গ্রহ, নক্ষত্র, এমনকি যার থেকে নক্ষত্র তৈরি হয় সেই নীহারিকা, আবার সব কিছু ছাড়িয়ে অদ্ভুত এক জগৎ যার কেন্দ্রে বিরাজ করছে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল, এই সব কিছুই আমাদের আকর্ষণ করে। বিজ্ঞানীরা যখন এগুলো নিয়ে কাজকর্ম করেন, যখন বলেন নতুন কিছু পেয়েছেন, তখন আমরা চোখ ফেরাই, আমাদের কান খাড়া করি শোনার জন্য। তো আজকে তেমনই একজন বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক সব্যসাচী পাল, যিনি সাম্প্রতিককালে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা উপহার দিয়েছেন আমাদের। তিনি কাজ করেন মেদিনীপুর সিটি কলেজে, সেখানে পড়ান, সেখানেই গবেষণা করেন। অবশ্যই গবেষণার জন্য তাকে যেতে হয় বহু জায়গায় যেখান থেকে তথ্য সংগ্রহ করা যায়। তাকে স্বাগত জানিয়ে আমরা তার কাছে জানতে চাইব তার গবেষণার নানা দিক, কিন্তু শুরু করব তার সাম্প্রতিক কাজ দিয়ে, যেখানে একটা পরিভাষা চলে আসে। এখন এই পরিভাষা বাদ দিয়ে তো আর বিজ্ঞান বলা সম্ভব না। অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, গ্যালাক্সি, কেউ বলেন ছায়াপথ, কেউ অন্য কিছু বলেন, তার কেন্দ্রে মারাত্মক বড়সড় একটা কৃষ্ণ গহ্বর থাকতে পারে। সে চারপাশ থেকে পদার্থ গিলে খাচ্ছে, এবং সেই গিলে খাওয়া পদার্থ যখন হুড়মুড় করে পড়ছে, ধাক্কাধাক্কিতে গরম হয়ে বিকিরণ দিচ্ছে, এইটুকু আমরা জানি। এইটুকু বলে আমরা ছেড়ে দেব বিজ্ঞানীর কাছে যে বিষয়টা কি, যেটা নিয়ে আপনি কাজ করেছেন, যেটা আমরা কোনো মতে উচ্চারণ করলাম মাত্র, অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, বিষয়টা ঠিক কি, তারপরে জানবো কিভাবে এগোলেন। কিছুদিন আগে আমরা আবিষ্কার করেছি 53খানা বিশাল সাইজের কোয়াসারকে। এই কোয়াসারগুলো হচ্ছে, আপনি যেরকম বললেন, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই। তো আমরা জানি যে আমাদের গ্যালাক্সির সাইজ হচ্ছে মোটামুটি 1 লক্ষ লাইট ইয়ার। মানে আপনি আলো আমাদের গ্যালাক্সির এক ধার থেকে অন্য ধারে যেতে মোটামুটি 1 লক্ষ বছর লাগবে। এবার আমরা এমন 53খানা গ্যালাক্সি আবিষ্কার করেছি যেইগুলো একাধারে বিশাল, দৈত্যাকার, এবং যার কেন্দ্রে আছে কোয়াসার বা অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই। এইগুলো কতটা বিশাল, এইগুলোর এক একটা সাইজ হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে তার প্রায় 25 থেকে 30 গুণ বড়, কম করে, এবং অনেকগুলো আছে সেগুলো প্রায় 90 থেকে 100 গুণ বড়। এরকম মোট 53খানা বিশালাকার বা দৈত্যাকার গ্যালাক্সি আমরা আবিষ্কার করেছি। এবং এই গ্যালাক্সিগুলো খালি বিশাল তাই নয়, এইগুলোর কেন্দ্রে আছে একটা অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই। সেই জন্য আমরা এগুলোকে বলছি কোয়াসার। যে কোয়াসার হচ্ছে যে আপনার শর্ট টার্ম কোয়াসিস্টেলার অবজেক্টকে কোয়াসার বলা হয়। এবার এই অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক হোল, সেইগুলো আছে আপনার প্রত্যেকটা গ্যালাক্সিরই সেন্টারে থাকে এক বা একাধিক ব্ল্যাক হোল। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ের সেন্টারে যে ব্ল্যাক হোলটা আছে তার ভর হচ্ছে 2 × 10⁻⁶, মানে আমাদের সূর্যের ভরের 2 × 10⁻⁶ গুণ বড়। আমরা যেই অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই বলে যেই ব্ল্যাক হোলগুলোর কথা বলছি, সেইগুলোর ভর হচ্ছে 10⁻৯ থেকে 10⁻12 টাইমস সোলার মাস। মানে
আমাদের গ্যালাক্সি সেন্টারে যে ব্ল্যাক হোল আছে তার থেকেও বিশাল বিশাল বড়। এবারে বড় তো হলো, কিন্তু তাদেরকে অ্যাক্টিভ কেন বলা হচ্ছে? অ্যাক্টিভ বলা হচ্ছে এই কারণে যে ব্ল্যাক হোলগুলো তার আশেপাশে যে ম্যাটার আছে, যে ধুলো আছে, যে গ্যাস আছে, সেইগুলো থেকে অনবরত সে খেয়ে যাচ্ছে, সেই ম্যাটারগুলোকে সে নিয়ে যাচ্ছে, এবং সেই ম্যাটারগুলো যখন ব্ল্যাক হোলের দিকে যাচ্ছে তখন যাওয়ার পথে সেই ম্যাটারগুলো অ্যাক্সিলারেটেড হচ্ছে এবং অ্যাক্সিলারেটেড হয়ে তারা এমিট করছে। ব্ল্যাক হোলের ভেতর থেকে কিন্তু কোনো রেডিয়েশন আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই রেডিয়েশনটা যেটা ব্ল্যাক হোল যাওয়ার পথে এমিট করছে এবং সেটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। তো এই কোয়াসারগুলো যেগুলো আমরা আবিষ্কার করেছি সেগুলো হচ্ছে একাধারে আপনার অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস আছে এবং তার থেকে যে এমিশনটা হচ্ছে সেগুলো হাইলি ভ্যারিয়েবল। তার মানে এটা বোঝাচ্ছে যে তার কাছে এনভায়রনমেন্টটা একটা স্ট্যাটিক এনভায়রনমেন্ট না, খুব একটা ডাইনামিক জায়গাতে সেন্টারটা আছে। এইখানে একটু থামিয়ে আবার ফিরে যেতে চাই শ্রোতাদের কাছাকাছি। একজন সাংবাদিক খুব সুন্দর বলেছিলেন যে ক্রিকেটের কথা বলতে গেলে কাউকে বুঝিয়ে দিতে হয় না কি বলছি। এলবিডব্লিউ হলে তিনি বুঝে যান কি, কট বিহাইন্ড হলে তিনি বুঝে যান কি, রান আউট হলে সহজেই বুঝতে পারেন কি হচ্ছে। বিজ্ঞানের প্রতিটি ধাপে কথা বিশ্লেষণ করতে হয় এবং সেই জন্য বিজ্ঞানটা বোঝানোর ক্ষেত্রে একটা সমস্যা আছে। এই যে কোয়াসি স্টেলার সোর্স, এবং সেটা বেতার তরঙ্গের একটা উৎস, কোয়াসি স্টেলার রেডিও সোর্সেস। তো এইটা বোঝার দরকার কেন? তার কারণ অন্যতম অবশ্যই সেটা হচ্ছে ব্ল্যাক হোল। শ্রোতাদের জন্য এটুকু বোধহয় আমরা বলতে পারি যে খুব বড় তারা, সূর্যের মতো তারা না, তার থেকে 8-10 গুণ বড় তারা বা তার থেকেও বড়, সেগুলো যখন মরে যায়, তার শেষ দশায় উপনীত হয়, তখন তারা ব্ল্যাক হোলে পরিণত হলেও হতে পারে। আর যদি হয় তবে তার খিদে প্রচণ্ড, আশেপাশে কিছু যদি থাকে, এমনকি বড় তারাও থাকে, তার থেকে সে একেবারে ভিতরে টানতে থাকে। নামে কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল, কিছু দেখা যায় না, কিন্তু ওই যে তার দিকে ছুটে যাচ্ছে জিনিসপত্র তার টানে, তার থেকে ধাক্কাধাক্কিতে, উত্তাপে, বিকিরণ, সেটা ধরে আমরা বুঝতে পারি। এই যে আমাদের অধ্যাপক সব্যসাচী পাল, তার যে সহযোগী, তারাও কিন্তু ওই বিকিরণ ধরে বুঝতে পারছেন। এবং তিনি যে বললেন আমাদের ছায়াপথের কেন্দ্রে একটা সক্রিয় ব্যাপার আছে এই রকম, এবং ধাক্কাধাক্কি চলছে, ব্ল্যাক হোলের দিকে যাচ্ছে, সেটাকেই তারা বলছেন কোয়াসার। আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াই। তো এটার কথাই তারা বর্ণনা করলেন, এটা কত বড় বোঝালেন, এবং তারই সঙ্গে বোঝালেন যে আরও কয়েকটা ছায়াপথ তারা আবিষ্কার করেছেন যেখানে এরকম রয়েছে ব্যাপার স্যাপার। আমাদের একটা প্রশ্ন, ধরুন মহাকাশের বিশালতা যত শুনব ততই আন্দাজ করব, বুঝবো হয়তো নয়, বিস্মিত হব। এই যে জিনিসটা আপনারা বোঝেন কি করে? ধরুন দূর থেকে একটা জিনিস আসছে, গাড়ি এগিয়ে আসছে, গাড়ির থেকে আলো আসছে, বুঝলাম গাড়ি আসছে। অত দূরে আপনি নিজেই বললেন যে একটা ছায়াপথ, মানে আমাদের ছায়াপথ 1 লক্ষ আলোকবর্ষ চওড়া, তার কেন্দ্রে একটা জিনিস আছে, বোধহয় স্যাজিটেরিয়াসে এই ধরনের জায়গায় রয়েছে, সেটা বোঝেন কি করে? মহাকাশের ক্ষেত্রে বোঝা একেবারেই সহজ নয়। তার কারণ হচ্ছে মহাকাশে আমরা যা কিছু আমরা বিশ্লেষণ করি সেইটার বোঝার একমাত্র উৎস হচ্ছে আলো। তো আলো ছাড়া আর কিছু আসে না। রিসেন্টলি আপনার গ্র্যাভিটেশন ওয়েভ পাওয়া গেছে, কিন্তু গ্র্যাভিটেশন ওয়েভ নিয়ে গবেষণা একেবারেই বেসিক লেভেলে আছে এবং মাত্র কয়েকটা সোর্স থেকেই আমরা গ্র্যাভিটেশন ওয়েভ ডিটেক্ট করেছি। গ্র্যাভিটেশন ওয়েভকে বাদ দিলে মহাকাশে আলো ছাড়া আর কিছু আসে না। অন্য তরঙ্গ পাই না। অন্য তরঙ্গ মানে আলোই, বিভিন্ন ওয়েভলেংথের আলো, সেটা এক্স রে হতে পারে, অপটিক্যাল হতে পারে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড বা রেডিও, যেটা রেডিও দিয়ে আমি কাজ করেছি। তো কিন্তু এটা দিনের শেষে বিভিন্ন ওয়েভলেংথের আলো এবং একমাত্র আলো ছাড়া কিন্তু আর কিছু নেই। কিন্তু এই আলোর বিভিন্ন প্রপার্টিজ বিশ্লেষণ করেই আমরা মহাকাশের বিভিন্ন বস্তু যারা আছে তাদের সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি। তাও আবার সব বিকিরণ তো মাটি অব্দি এসে পৌঁছবেও না, বেশিরভাগ বিকিরণই মাটি অব্দি এসে পৌঁছায় না। দৃশ্যমান আলো আর আপনার এই বেতার, খালি বেতার আর আলো, বাকিগুলো আমাদের অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্য আমাদের হাতে যে অস্ত্র প্রচুর আছে বোঝার জন্য, তা কিন্তু নয়। কিন্তু তা সত্ত্বেও আমরা মহাকাশ সম্পর্কে বেশ খানিকটা জানি। তো যে আমরা একেবারে জানি না তাও নয়, কিন্তু এটা জানাটা যতটা বলা সহজ ততটা কিন্তু আসলে একেবারেই নয়, কারণ আর কিছু নেই। এবং আপনি যেরকম বললেন যে আমাদের সব থেকে কাছের তারাটা থেকে আলোর আসতে সময় লাগে কয়েক বছর, সব থেকে কাছের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা সেটা কয়েক মেগাপারসেক দূরে, মানে সেখান থেকে আলো আসতে অনেক লক্ষ বছর লাগবে। তো আমাদের দুনিয়া বিশাল বড়, তো আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সাইজ প্রায় 13.5 বিলিয়ন লাইট ইয়ার। তো বিশাল মানে বিশাল। তো সেখান থেকে এই আলো এত দূরে এসে পৌঁছাচ্ছে,
তো এবং খালি এই আলোটুকু দিয়েই আমরা যা কিছু জানি, আমরা কিন্তু জানার মাধ্যম হচ্ছে এই আলো এবং আলোর বিভিন্ন ধর্ম বিশ্লেষণ করে। বাহ। তো এই যে বেতার তরঙ্গকে আপনারা ব্যবহার করছেন, এটাকেও যদি ওই আলোর পরিবারের মধ্যেই ধরে নিই, অবশ্যই। হ্যাঁ, আলোর সব থেকে দুর্বলতম সদস্য পরিবারে, ঠিক। তো এই যে করছেন, মানে আমরা তো শুধুমাত্র রেডিও বলতে এই যে রেডিও স্টেশন থেকে শুনছি জিনিসপত্র, সেটাই বুঝি। এখন এই যে বেতার তরঙ্গ আপনারা ধরছেন কিভাবে? সেখান থেকে আসছে বুঝলাম, আপনারা ধরছেন কিভাবে? বেতার তরঙ্গ ধরা সহজ নয় একেবারেই, এবং বেতার জ্যোতির্বিজ্ঞান এটা হচ্ছে আপনার রিলেটিভলি রিসেন্ট পার্ট অফ দ্য অ্যাস্ট্রোনমি। তার কারণ হচ্ছে যে এটা আপনার বেতার তরঙ্গ ধরতে গেলে এত দূরের গ্যালাক্সি থেকে যে আলোটা আসছে, আলো কিন্তু খুবই, বেতার তরঙ্গে যে আলোটা আসছে, যে ফোটনগুলো আসছে, সে খুবই ক্ষীণ। তো সেই জন্যে আপনার বিশাল টেলিস্কোপ দরকার হবে। তো আমরা এই পার্টিকুলার গবেষণাটা করার জন্য যে টেলিস্কোপটা ইউজ করেছি সেটার নাম হচ্ছে জায়ান্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ। আমার খুবই ভালো লাগছে যে এটা ইন্ডিয়ার তৈরি, ইন্ডিয়ার একটা রেডিও টেলিস্কোপ। এইটা একটা টেলিস্কোপ না, এটা আসলে 30খানা টেলিস্কোপের একটা সমষ্টি। প্রত্যেকটা টেলিস্কোপ হচ্ছে তার ডায়ামিটার 45 মিটার, বিশাল আকার, প্রায় ফুটবল মাঠের সমান একটা টেলিস্কোপ। এরকম 30খানা টেলিস্কোপ একসাথে কাজ করছে। মানে এরোপ্লেনে করে গেলে এটার একটা সুন্দর দৃশ্য দেখা যায়, ওয়াই আকারের পরপর পরপর ডিশ সাজানো আছে পুনার কাছে, পুনে থেকে 2 ঘন্টা মতো ড্রাইভিং ডিস্টেন্সে। তো এটা আমি ভাগ্যবান যে আমি ওই টেলিস্কোপ আমি ইউজ করার সুযোগ অনেকবার পেয়েছি, বা আমি রেগুলার ইউজ করে থাকি। এবং এইটা কিন্তু আপনার এখনো পর্যন্ত স্কোয়ার কিলোমিটার অ্যারে আসার আগে পর্যন্ত পৃথিবীর মধ্যে সব থেকে বড় টেলিস্কোপ অ্যারে এখনো পর্যন্ত, যেটা আমরা অনেক ভারতীয় জানি না এটা সম্পর্কে। তো এই টেলিস্কোপটা ইউজ করে আমরা লো ফ্রিকোয়েন্সি যে আপনার আছে বেতার তরঙ্গ, সেটা আমরা ডিটেক্ট করছি। এবং এই জায়ান্ট গ্যালাক্সিগুলো, এগুলো কিন্তু রেডিও ছাড়া অন্য ওয়েভলেংথে ডিটেক্ট করা যাবে না। তার কারণ হচ্ছে যে এটা অপটিক্যাল যে গ্যালাক্সির সাইজ, সেটা কিন্তু সাধারণত আমাদের যে গ্যালাক্সি অফ দ্য অর্ডার অফ সেটাই হয়, খুব বেশি বড় হয়। আরও একটা সমস্যা বোধহয় আছে, মাঝখানের যে ধুলো ধোয়া আছে মহাকাশে, সেগুলোকে ভেদ করতে পারে না ঠিক অন্য তরঙ্গ। হ্যাঁ, যে আপনার অপটিক্যাল বা ইনফ্রারেড আল্ট্রাভায়োলেট, এদের আপনার অ্যাটেনুয়েশন খুব বেশি হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি বাইরে আলো, আপনি ঘরের মধ্যে আছেন, আপনি যদি জানলা বন্ধ করে রাখেন, তাহলে ঘরে আলো খুব একটা ঢুকবে না, কিন্তু স্টিল আপনার মোবাইল কাজ করবে, স্টিল আপনার রেডিও কাজ করবে। তার মানে হচ্ছে যে রেডিও ওয়েভলেংথ আপনার খুব সহজে আপনার এই ভেদ করে আসতে পারে। দরজা জানলা খুব সূক্ষ্ম যদি থাকে, গর্ত থাকে, তার মধ্যে দিয়ে আপনার রেডিও ওয়েভ এসে যাবে, রেডিও ওয়েভ ব্লক হবে না, আপনি ভালো সিগন্যাল পাবেন। কিন্তু অপটিক্যাল ওয়েভ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। একই ব্যাপার এবার মহাকাশে বিভিন্ন জায়গায় প্রচুর ধুলো আছে, স্পেশালি আমাদের গ্যালাকটিক সেন্টারে ধুলো তো প্রচুর আছে। তো সেই জন্য অ্যাটেনুয়েশনের জন্য অপটিক্যাল, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড সেগুলো ব্লক হয়ে যায়। কিন্তু আপনার রেডিও ওয়েভলেংথ কিন্তু আপনার অনেক দূর থেকে আসতে পারে। তো সেই জন্যে আপনার যদি অনেক দূরে কী হচ্ছে সেটা যদি আপনি বুঝতে চান, বিশেষ করে আপনার বিগ ব্যাংয়ের কাছাকাছি সময় বা দূরে কিছু তা সেইটার জন্যে আপনার রেডিও ওয়েভলেংথ আইডিয়াল। আচ্ছা, আমরা যেটা দেখলাম, তার আগে বলে নিই শ্রোতাবন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপক সব্যসাচী পালের সঙ্গে, যিনি জ্যোতির্পদার্থবিজ্ঞান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। সঙ্গে তার ছাত্ররাও আছে, এবং যেটা দেখা যাচ্ছে শুধু জার্নালে নয়, পিয়ার রিভিউড জার্নাল বলতে যা বোঝায় তা নয়, মোটামুটিভাবে মানুষের কাছে বোধগম্য যেসব ওয়েবসাইট, পত্রপত্রিকা আছে, তারাও কিন্তু তাদের গবেষণাটাকে কভার করার চেষ্টা করছে, গবেষণা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করছে। এটা খুব উৎসাহব্যঞ্জক আমাদের কাছে। এবং তিনি শুধু এই যে কথাটা আমরা আলোচনা করছি, এই কুয়াশার ইত্যাদি, তাই নিয়েই ব্যস্ত নেই, আরও বহু জিনিস নিয়ে আছে। আমরা আলোচনা শেষে সেটা সম্পর্কে একটু জেনে নেব। আরেকটা জিনিস বোঝার আমাদের ইচ্ছা আছে, যে ধরুন আপনার একজন শিক্ষার্থী, তিনি গ্র্যাজুয়েশন মানে বিএসসি পাস করে এসেছেন, এমএসসি পাস করে এসেছেন, এবার আপনার কাছে এলেন পিএইচডি করার জন্য, তখন হয়তো তিনি এটার সঙ্গে যুক্ত হলেন। তো তাকে কিভাবে তৈরি করেন, আমাদের যদি একটা ধারণা দেন, তার কি ট্রেনিং হয় যাতে সে এগুলো বুঝতে পারে? যদিও আমরা জানি যে এই সূক্ষ্ম জায়গাগুলো আমরা ধরতে পারবো না, তবু একজন শিক্ষকের কাছ থেকে একটু বোঝার চেষ্টা। দেখুন, আমি যেহেতু মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা করি, মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা খুব বেশি আমাদের ইউনিভার্সিটি সিলেবাসে বেশিরভাগ জায়গাতে হয় না। কয়েকটি ইনস্টিটিউটই আছে যেখানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে অ্যাজ এ পার্ট অফ ফিজিক্স বা খালি মহাকাশ বিজ্ঞান, বাট ইন জেনারেল হয় না। তো সেই জন্যে মহাকাশ বিজ্ঞানের ডিটেলসটা তারা বেশিরভাগ স্টুডেন্টই পিএইচডি করতে করতে শিখে নেয় তারা।
তাদের যে খুব বেশি অসুবিধা হয় তাও নয়, তারা শিখেও ফেলে। কিন্তু আমরা একটা স্টুডেন্ট এলে প্রথমে আমরা যেটা বোঝার চেষ্টা করি যে তাকে আমি সাবজেক্টটাতে ভালোবাসাতে পারবো কিনা। যে যদি সে সাবজেক্টকে ভালোবাসে বাকিটা হয়ে যাবে, বাকিটা হওয়ার খুব একটা শক্ত কিছু নয়। যদি একটা স্টুডেন্ট একটা সাবজেক্টকে ভালোবাসে তাহলে বাকিটা আমি যদি শিওর হই যে সে কাইন্ড অফ নেশায় পড়ে যাবে আর কি ব্যাপারটা, তাহলে সে যোগ্য স্টুডেন্ট। আমার লাইফে খুব বেশি খারাপ স্টুডেন্ট দেখিনি যে ফিজিক্স নিয়ে পড়ে, বা ইন জেনারেল খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ওরমভাবে তফাৎ করাটা আমি বিশ্বাস করি না। খারাপ স্টুডেন্ট বলে খুব একটা কিছু হয় না, আমি অন্তত দেখি না, আমার কম। কিন্তু এখনকার দিনে অনেকেই ভালোবাসানো সবাই সব কিছু ভালোবাসে না, তার হয়তো ভালোবাসা অন্য জায়গায় হতেই পারে। তো আমি একটা স্টুডেন্টকে যখন দেখি, একটা নতুন স্টুডেন্ট, অনেকেই আমাকে ফোন করে বা আমার কাছে আসে গবেষণা করতে চাই, তো আমি যেটা বোঝার চেষ্টা করি যে এর ব্যাপারটা ভালোবেসে করবে কিনা, এ কেন করছে, খালি ফেমের জন্য করছে, টাকার জন্য করছে, না এই আকাশের নেশায় একে ফেলা যাবে কিনা। যদি দেখি যে ফেলা যাবে তাহলে সে ভালো স্টুডেন্ট। আমার কাছে ডেফিনেশন খুব সিম্পল। ট্রেনিংটা যেটা হয় সেটা তাদের মূলত কি মানে কম্পিউটারে সফটওয়্যার বোঝার ক্ষেত্রে বেশি হয় নাকি ভিজিট করার ক্ষেত্রে? এখন মহাকাশ বিজ্ঞানে গবেষণা মূলত 3 রকম হয়। এক হচ্ছে আপনি যেটা বললেন যে কম্পিউটেশন, যে বিভিন্ন রকমের সিনারিও আমরা সামুলেশন করার চেষ্টা করি, মডেল ডেভেলপ করার চেষ্টা করি, করে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এটা হচ্ছে একরকম। 2 হচ্ছে যেটা পুরোনো দিন থেকে হয়ে আসছে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল, যে আমরা বিভিন্ন রকম ঘটনা ঘটছে চারদিকে, তো সেইটাকে আমার খাতায় কলমে আমি মডেল করছি, করে খাতায় কলমে আমি বিভিন্ন ইকুয়েশন ডেভেলপ করছি, বিভিন্ন মডেল ডেভেলপ করছি, করে বোঝার চেষ্টা করছি যে আসল ঘটনার সাথে সেটা কোন মডেলটা বেশি মিলছে, তাহলে সেটা সত্যি কি সত্যি না সেটা আমরা যাচাই করছি। এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি অবজারভেটরিতে যাচ্ছেন, বিভিন্ন ওয়েভ লেংথ আছে, বিভিন্ন ওয়েভ লেংথে বিভিন্ন রকমের টেলিস্কোপ আছে। আপনি কোনো একটা টেলিস্কোপে আপনি প্রথমে স্পেশালিস্ট হবেন, পরে আপনার সায়েন্স অনুযায়ী আপনি দেখবেন যে অন্যটা দরকার কিনা, তো আপনি অবজারভেটরি সেন্ট্রিক আপনি গবেষণা করবেন। তো এইটা মূলত 3 রকম হয়, কম্পিউটেশন, নাহলে থিওরিটিক্যাল, নাহলে অবজারভেশনাল। এই যে সামগ্রিক চেষ্টা, তার মধ্যে অনেক ছাত্রছাত্রী থাকা, এটা আমাদের কাছে খুব আনন্দের এবং বাংলার একটা জায়গা থেকে এরকমভাবে হচ্ছে। কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো যে এর বাইরেও, মানে ধরুন একেবারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম এই কোয়াসার নিয়ে, তার বাইরেও আপনি অনেকগুলো বিষয়ে কাজ করেছেন, যার মধ্যে অ্যাস্ট্রোবায়োলজিও আছে। আমরা যদি এইভাবে বিষয়টাকে বলতে চাই যে মহাকাশ বিজ্ঞান এবং জীববিজ্ঞান, তার একটা সংযোগ সে যেখানে আছে, একটু যদি বলেন আপনার অন্যান্য কাজ নিয়ে, অ্যাস্ট্রোবায়োলজি দিয়ে যদি আমরা শুরু করতে পারি। আমি মহাকাশ বিজ্ঞানে অনেক বিষয়ে কাজ করি, তার মধ্যে অ্যাস্ট্রোবায়োলজিও হচ্ছে একটা। তো অ্যাস্ট্রোবায়োলজিতে আমরা যেটা চেষ্টা করছি যে বায়োমলিকুল, কমপ্লেক্স বায়োমলিকুল, আমাদের শরীর তো আপনার বিভিন্ন রকমের বায়োমলিকুল দিয়ে তৈরি। তো আমি মহাকাশে বিভিন্ন রকমের কমপ্লেক্স বায়োমলিকুল খুঁজে বার করার চেষ্টা করছি। আমি অনেক রকমের মলিকুল খুঁজছি, এর মধ্যে প্রধানত আমি যেটা খোঁজার চেষ্টা করছি সেটা হচ্ছে যে গ্লাইসিন বা তার কোনো প্রিকারসার। আমরা জানি যে আমাদের শরীর মূলত প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন মানে অ্যামোনিয়া অ্যাসিড, অ্যামোনিয়া অ্যাসিডের সিম্পলেস্ট ফর্ম হচ্ছে গ্লাইসিন। তো গ্লাইসিন যদি আমি মহাকাশের বিভিন্ন জায়গায় পেয়ে যাই, তাহলে এটা প্রমাণ করে যে আমাদের পৃথিবী স্পেশাল কিছু নয়, যদি অন্য জায়গাতেও থাকে তাহলে সেখানেও প্রাণ খুব সহজেই সম্ভব। তো আমরা গ্লাইসিনের 4খানা প্রিকারসার, মানে জাস্ট একটা হাইড্রেশন হলেই গ্লাইসিন হয়ে যাবে। আচ্ছা, গ্লাইসিন কিন্তু খুব একটা কমপ্লিকেটেড কমপ্লেক্স মলিকুল, মানে অনেক বড় মলিকুল। তো গ্লাইসিনের জাস্ট একটা হাইড্রেশন আগে অবধি বা একটা অক্সিডেশন হলে হয়ে যাবে, বা 4 রকমের 4খানা খুব ক্লোজ প্রিকারসার আমরা অলরেডি মহাকাশে বিভিন্ন জায়গায় খুঁজে বার করেছি, আরও খোঁজা চলছে। গ্লাইসিন কে এখন আবিষ্কার করতে পারেনি। গ্লাইসিনের মুশকিল হচ্ছে যে গ্লাইসিন আপনার গ্যাসিয়াস ফর্মে খুব কম সময়ের জন্য থাকে, তো সেটা জাস্ট ইনসিটু যখনই হচ্ছে তখনই ধরে ফেলতে হবে। তো সেইটা আমরা খুব কাছাকাছি আছি বলে বিশ্বাস করছি, কিন্তু এখনও হওয়া সম্ভব হয়নি। কিন্তু আমাদের গবেষণা দেখাচ্ছে যে প্রাণ খালি পৃথিবীতেই, পৃথিবী অতটা স্পেশাল নয়, প্রাণ অন্য যে কোনো জায়গাতেই তৈরি হওয়া সম্ভব, কারণ প্রাণের জন্য প্রয়োজনীয় যে মলিকুলগুলো সেগুলো মহাকাশে অনেক জায়গাতেই আছে। এ সম্পর্কে একটা খুব সুন্দর কথা একজন বিজ্ঞানীর জনপ্রিয় লেখাতে পড়েছিলাম, যে গ্রিক দার্শনিক মেথ্রোদোরাসের একটা কথা ছিল যে বিরাট এক প্রান্তরে তুমি যদি কোথাও একটা গমের শীষ খুঁজে পাও, তাহলে এটা যেন অন্য কোথাও সে গমের শীষ পাওয়া যেতে পারে। একেবারে ঠিক। সেইভাবে আপনারা চেষ্টা করছেন প্রোটিন, অর্থাৎ জীবনের গঠনগত যে একক প্রোটিন, সেই প্রোটিনের আবার গঠনগত একক অ্যামিনো অ্যাসিড, সেটার মধ্যে একটাকে খুঁজে বার করতে, গ্লাইসিনকে খুঁজে বার করার চেষ্টা করছেন।
আচ্ছা, আর কিছু এ বাদে আপনার আমি একটা বিষয় নিয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চা তো করি, কিন্তু খালি একটা বিষয় নিয়ে আমি চর্চা করি না, কারণ আমি সহজেই অবাক হয়ে যাই এবং আমি নতুন নতুন বিষয় খুঁজে বার করার চেষ্টা করি। তো এই চেষ্টা করতে করতে আমরা আবিষ্কার করেছিলাম 2012 সাল নাগাদ যে আপনার সব থেকে ইয়াংগেস্ট সুপারনোভা রেমনান্ট। যে সুপারনোভা রেমনান্ট জানি যে আপনার ব্ল্যাক হোল বা তারার যখন মৃত্যু হয় একটা সুপারনোভা তৈরি হয়, তো সুপারনোভা তৈরি হলে সে একটা রেমনান্ট একটা তৈরি রেখে যায়। তো আমাদের কাজের আগে অবধি সব থেকে ইয়াংগেস্ট নন সুপারনোভা রেমনান্ট ছিল কেপলার সুপারনোভা রেমনান্ট। কেপলার আবিষ্কার করেছেন কেপলারের সময়। তো এখন আমি বলে খুশি হচ্ছি যে সব থেকে ইয়াংগেস্ট সুপারনোভা রেমনান্টটার নামের সাথে কেপলারের নাম আর নেই, সেটা আমি আর সুভাষিস দা দুজনে মিলে করেছি। আর তাছাড়া আমরা আমাদের ব্রিটিশ কোলাবরেটরদের সাথে সব থেকে ডার্ক ম্যাটার রিচ ডোয়াব গ্যালাক্সি আবিষ্কার করেছি। সেই ডোয়াব গ্যালাক্সিটার নাম হচ্ছে লিওটি। এইটা হচ্ছে যে আমাদের গ্যালাক্সি চারদিকেও কিন্তু অনেক ছোটো ছোটো গ্যালাক্সি ঘুরে বেড়াচ্ছে উপগ্রহের মতো। সেই গ্যালাক্সিগুলোকে নর্মাল গ্যালাক্সিতে একটু ছোটো বলে তাদের ডোয়াব গ্যালাক্সি বলা হয়। তো এরকম একটা ডোয়াব গ্যালাক্সি আবিষ্কার করেছি যেটার নাম হচ্ছে লিওটি, যার 90%ই হচ্ছে ডার্ক ম্যাটার। মানে আপনার ভিজিবল ম্যাটার 10%-এর কম, আর ডার্ক ম্যাটারই হচ্ছে বেশি। তাছাড়া আমরা ব্ল্যাক হোলের বিভিন্ন বিষয় নিয়ে, পালসারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। রেডিও গ্যালাক্সি রিসেন্টলি আমরা বিভিন্ন রকমের ইরেগুলার রেডিও গ্যালাক্সি নিয়ে গবেষণা করছি। রেডিও গ্যালাক্সির সেন্টারে থাকে ব্ল্যাক হোল এবং সেখান থেকে আপনার জেটের মতো করে দুদিকে ম্যাটার বেরিয়ে আসে, জেটের এমিশন বেরিয়ে আসে। তো সেই জেটগুলো অনেক সময়তেই আপনার নর্মাল গ্যালাক্সির থেকে অনেক বড় হয়, কখনো 70 গুণ 90 গুণ 100 গুণ বড় হয়। মানে কিছুদিন আগে আমরা পড়েছিলাম যে সব থেকে বড় যে জেটটি এতটাই বড় যার মধ্যে 140টা আমাদের ছায়াপথ এঁটে যেতে পারে। একেবারে ঠিক। তো এরকম অনেকগুলো গ্যালাক্সি আমরা আবিষ্কার করেছি। গত বছরে আমরা এরকম খান 50 গ্যালাক্সি আবিষ্কার করেছিলাম যেগুলো কুয়াশার নয়, কিন্তু এবারে আমরা করলাম যে আরও 53খানা নতুন গ্যালাক্সি যেগুলো সেন্টারতে কুয়াশারও আছে। তো এরকম আরও খুব শিগগিরই আরও কয়েকটা পেপার আমরা পাবলিশ করতে চলেছি, এগুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে, যেগুলো আরও নতুন ধরনের গ্যালাক্সি সন্ধান দেবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে ক্ষুদ্র ক্ষুদ্র রাখার। এইখানেই একেবারে শেষে আমরা যেটা জানতে চাইব যে ধরুন এতগুলো বিষয়ে, সবটাই মহাকাশ কেন্দ্রিক, কিন্তু এতগুলো বিষয়ে আপনার আগ্রহ, অনুসন্ধানের পদ্ধতিটা তো একই, সেই তরঙ্গ যেগুলো আসছে সেগুলোকে ধরে বোঝা এবং তার সঙ্গে আপনার লেখাপড়া, আপনার অধ্যয়ন মেলানো যে এগুলো কি এর চিহ্ন বহন করতে পারে। আমরা কি এইভাবে বুঝবো বিষয়টাকে? একেবারে ঠিক। আমরা ফিজিক্সে যেটা করি যে প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, বা আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে আমরা অবজারভেশন করি। অবজারভেশন করে আমরা বোঝার চেষ্টা করছি কিছু একটা আমরা ছবি পাচ্ছি, কিছু একটা আমরা সিগন্যাল পাচ্ছি। এবারে তারপরে আমাদের যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, বেসিক থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে ফিজিক্স দিয়ে, আমরা মডেল করার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি যে এটা এই ধরনের এমিশন কীভাবে হতে পারে। এবার এই দুটো আমরা মেলানোর চেষ্টা করি। সবসময় যে এক ধরনেরই সলিউশন পাওয়া যায় তা নয়, মানে একটা মডেলই যে সবসময় ফিট করে তা নয়, অনেক সময়তে একাধিক মডেল দিয়ে হয়তো একই জিনিস আমরা এক্সপ্লেন করতে পারি। তারপরে আমরা আরও ডিটেলসে বোঝার চেষ্টা করি যে কোন মডেলটা ঠিক, এভাবে আস্তে আস্তে চলতে থাকে। বেশ, শ্রোতা বন্ধুরা, আমরা আগেও বলেছি, অনেকবারই বলেছি যে মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন দিক বুঝতে গেলে আমাদের বিভিন্ন পরিভাষার সম্মুখীন হতে হয়। এই যেমন শুরুতেই আপনারা ব্ল্যাক হোলের সম্মুখীন হয়েছেন, পরের দিকে ডার্ক ম্যাটার। মনে হতে পারে দুটো কি এক, না দুটো একেবারেই এক নয়। আজকে সে বিষয়ে আমাদের খুব একটা ব্যাখ্যা করার সময় নেই। আমরা এরকমই কোনো একটা অনুষ্ঠানের অপেক্ষায় থাকবো যেখানে আমরা আলোচনা করব ডার্ক ম্যাটার নিয়ে। ডার্ক ম্যাটারও খুব আকর্ষণীয় বিষয়, কিন্তু আজকে মহাকাশে যেসব বিষয়ে গবেষণার সম্পর্কে শোনালেন অধ্যাপক সব্যসাচী পাল, সেগুলো অত্যন্ত আকর্ষণীয়। আগ্রহ বাড়ছে, মহাকাশ নিয়ে ছাত্রছাত্রীরা ভীষণভাবে আগ্রহী হচ্ছেন এবং আপনারা নিজেদের ঘরেও হয়তো তাদের দেখতে পাচ্ছেন, আপনাদের সন্তানরাই বিষয়ে এগিয়ে আসছে। তাই আমরা আকাশবাণীতে আমাদের বিজ্ঞানের অনুষ্ঠানে চেষ্টা করি এ সম্পর্কে একটা ধারণা দিতে, যাতে ছোটরা শুধু নয়, বড়রা, অভিভাবকরা, তাদেরও একটা মনে ধারণা জন্মায় যে কি হতে যাচ্ছে, কিভাবে কাজ করছে আজকের ছোটরা বা তাদের সুপারভাইজাররা, যারা তুলনায় অনেকটা অভিজ্ঞ। আজকে অধ্যাপক সব্যসাচী পালকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, এবং আবারও তাকিয়ে থাকব তার সঙ্গে এরকম কিছু আলোচনা ভবিষ্যতে করার জন্য। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।